আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আমি কিন্তু আজকে রান্নাবান্না নিয়ে বসিনি, আজকে বসে গেছি চালতা নিয়ে। চালতে আমি আচার বানাবো, তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু চালতা সিজন প্রায় শেষ, তাই চালতা নিয়ে আসলাম। এই বছর আর চালতা আচার খাওয়া হয়নি। আয়াতের বাবা একটু চালতা আচারটা পছন্দ করে খায়, এই জন্যই চালতা মানে আনা। তো চালতা আচার তো যতটুক না আচার বানাতে কষ্ট, কাটতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ কষ্ট। কারণ উপরে যে চালতা যে একটা থাকে, সবুজ থাকে, সেই সবুজ চামড়াটা ফেলে দিতে হয়। এখন বসে বসে সে কাটতেছি, কাটতে মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে নিই। এই দেখেন আমার আয়াস সোনা, আমি বললাম তুমি পরিষ্কার করা লাগবে না, আমি পরিষ্কার করি, কিন্তু আমার আয়াস সোনা তো আছে, সেই বেলচা নিয়ে বসে গেছে, আর বালতির ভিতরে বসে বসে সে ময়লা উঠাচ্ছে। এরকম করে সব কাজে সে আসে আমার হাত হাত বাটাতে, যে সে একটু একটু করে করে দিবে। এই দেখেন, সে আমাকে দিবেই না বেলচা, সে নিজে উঠাবে ময়লাগুলা, নিজেই করবে। আস্তে আস্তে আসলে বড় হয়ে যাচ্ছে আয়াস সোনা, মাশাল্লাহ। এখন সব জিনিস সে করে, যে আমি কি করতেছি বা তার বাবা কি করতেছে সেই এটা করার চেষ্টা করে। আসলে মেয়েরা তো এরকমই হয়, লক্ষ্মী। কারণ মাদের দেখে যে সারাক্ষণ কাজ করতে, মেয়েরা ওইটাই শিখে যায় যে মা কি করতেছে আমি একটু করি। এইটা হয়েছে মেয়েদের জীবন। তাই ছোট থেকে সে এগুলা অভ্যস্ত হয়ে যায় কাজকর্ম করার জন্য। ওই দেখেন আমার মেয়ে, দেখছেন, নিষেধ করলেও সে শোনে না। সব আমার মেয়ের জন্য দোয়া করবেন, যে আমার মেয়ে একটা ভালো মানুষ হয়, সুস্থ সবল থাকে, ভালো একটা মনের মানুষ হয়। এই যুগে এখন ভালো একটা মনের মানুষ পাওয়া বহুত কষ্টদায়ক, যে সবাই তাকে ভালোবাসে। কথা ফাঁকে ফাঁকে বলতে বলতে আমি কিন্তু চালতাটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে। আমার সিদ্ধ হয়েও গেছে, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু থেতিয়ে নিব, যেহেতু আজকে আমি বানাবো চালতার ঝোড়া আচার, এই জন্য থেতিয়ে না নিলে কিন্তু আচারটা আমার ভালো লাগবে না। এই পুতা নিয়ে বসে গেলাম, এখন ভালো করে থেতিয়ে নিব। থেতিয়ে নিচ্ছি। এটা যদি ভালো করে থেতানো না হয় তাহলে কিন্তু আচারটা ঝোড়া হবে না, কারণ আজকে আমি বানাবো ঝোড়া আচার। এই যে এইভাবে থেতিয়ে নিলাম। আমার কিন্তু থেতানো শেষ হয়ে গেছে। এই যে পুরোপুরি তুলে নিলাম। এখানে টোটাল 3টা চালতার আচার, 3টা চালতা নিয়ে বসেছিলাম কাটার জন্য। 3টাতেই এতটুকু হয়েছে, তবে সিদ্ধ করলে একটু কমে যাবে। তারপরে যখন আচারটা আমি পাক দিব তখন কিন্তু আরও কমে যাবে। দেখতে কিন্তু অনেকটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এগুলো এতটুকু থাকবে না। এখন আমি এই যে শুকনো মরিচ নিয়ে নিলাম, আর হলো পাঁচফোড়ন, যে প্যাকেটে যেটা পাওয়া যায় রাঁধুনি, সেটাই নিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। আমি শুকনো মরিচ কিন্তু আর একটু বাড়াইছি, যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। কিন্তু শুকনো মরিচ একটা হয়েছে লাল, একটা হয়েছে কালো। কারণটা হয়েছে কি, একটা হলো নতুন মরিচ, একটা হয়েছে পুরান মরিচ, এই জন্য পুরানটা কালো হয়ে গেছে আর নতুনটা লাল হয়ে গেছে, সাদা আর কালোর মধ্যে মিক্সিং। আমার পাতিল দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি চুলাতে। আমি এখন বাগার দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম রসুন। জানেন তো রসুনটা দিলে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর আসে, এই জন্য রসুনটা দিয়ে দিলাম। আর শরীরের জন্য তো খুব উপকারী একটা রসুন, বিশেষ করে হাড়ের সমস্যা যাদের হয়, বা হাড় ছাড়া যাদের সমস্যা নাই তারাও সবাই টোটাল খেলে এই রসুনটা অনেক উপকারী একটা জিনিস। আর রসুনের ঘ্রাণটাও খুব সুন্দর। তবে রসুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব, যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটা গন্ধ আসবে। তাহলে আমি ভালো করে লাল টুকটুকা করে ভাজবো। এই যে আমার রসুনটা কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজা করলে কিন্তু আবার তিতো হয়ে যাবে, এই জন্য আমি এরকম করে ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম আস্তা পাঁচফোড়ন। আস্তা পাঁচফোড়ন দেওয়ার কারণ হচ্ছে
যখন আচারটা আমি খাবো তখন হয়তো দাঁতে লাগবে বা মুখে লাগবে, তখন একটা চাবান দিব, তখন আমার মুখটার মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই জন্যই আমি এই আস্তাটা দিয়ে দিলাম একটু। আমার কিন্তু পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালতাটাও দিয়ে দিলাম। আর একে একে সব করে মশলা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমি তো হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি কালার করে, এখন আমার হলুদ দেওয়ার দরকার নেই আর। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পারেন সে সেরকমই দিবেন, তবে আমি একটু কমই দিই যেহেতু বরাবরই আয়াতের বাবা কম খায় ঝাল। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিলাম চিনি। এই চিনিটাও দিতে পারেন যার যার স্বাদ মতো, তবে আমি একটু বেশি দিলাম, কেন আমাদের ঘরের ভিতরে মিষ্টিটাই আচারটাই চলে। টকটা কেউ খেতে চায় না বলে কেউ আয়তে বাবা খেতে চায় না। আমরা তো দুজন মানুষই, আমি যাও একটু খেলে খেতে পারি, কিন্তু আয়তে বাবা একদম টক আচার খেতে পারে না। এই জন্য তার জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিই সবসময়, সব খাবারেই। আর এইটা হয়েছে সেরকা। সেরকাটা আমি দিয়ে দিলাম আচারের ভিতরে। জানেন তো সেরকা দিলে আচারটা ভালো থাকে, বেশি দিন থাকে। তবে বেশি দিন এই আচার থাকবে না, যেহেতু অল্প পরিমাণ বানিয়েছি, খাওয়া হয়ে যাবে। তারপর আমি একটু সেরকা দিয়ে দিলাম। আমার আচারটা কি মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। আর আমি চুলা আঁচটা যেটা দিয়েছিলাম একটা একদম কম পরিমাণ দিয়েছি। কারণটা হয়েছে বেশি আঁচ দিয়ে যদি আমি রান্না করতাম, মানে এটার আচারটা যদি বানাতাম, তাহলে হয়তো পুড়ে যাবে। যেহেতু চিনি এখানে কোনো পানি দিইনি, এই জন্য আমি কম আঁচে আচারটা বানিয়ে নিলাম যাতে না পোড়া লাগে, আর সময় নিয়ে বানালাম। তবে ঘ্রাণটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এই যে আমি পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে, সেইটাই কিন্তু এটা। এখন আমি ভালো করে একটু নেড়ে দিব যাতে পাঁচফোড়নটা সব কিছু মানে সব আচারটার সাথেই মিশে যায়। আমার কিন্তু আচার নামিয়ে ফেলেছি, আমার আচার হয়েও গেছে। আমি কিন্তু পাঁচফোড়নের ফাঁকি আবার দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চালতার ঝুরা আচার এটা। আমার মতো যদি খেতে চান তবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেটা আমার বলে দিব যে কিভাবে বানাতে হয়। তো আচার তো বানানো শেষ, ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, তবে আবার আয়াতের বাবার জন্য একটু নিয়ে যাই। আয়াতের বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। তো আয়াতের বাবার জন্য আমি ঘরে নিয়ে যাচ্ছি। এই যে আয়াতের বাবাকে দিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই আমার আজকে ঝুরা আচার কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।